আমরা একজন রিলেশন করতাম, তারপর কোনো না কোনো ছলে বলে কৌশলে ভালোবাসার দোহাই দিয়া মেয়েদের রুম ডেটে ডাকতাম। তো প্রথম প্রথম মেয়েরা রাজি হইতো না, কিন্তু এক পর্যায়ে আমার ভালোবাসে বিদায় আমার প্রতি তার একটা বিশ্বাস সবকিছু আছে বলে যে না এক সময় তো সে আমাকে বিয়ে করবেই, তো যেটা পরে করব সেটা আগে করলে প্রবলেম কই, মানে এই বিষয়টা আমি তারে কনভিন্স করতাম। কনভিন্স করার পর সে আমার প্রতি একটু পজিটিভ হতো। তখন এভাবেই আমরা শুরু করি। তো আমরা একজন রুম ডেটে গেলে আমাদের প্ল্যান ছিল এটা যে আমরা যখন রুম ডেটে যাব তো মাঝখানবর্তী অবস্থায় তখন আমার বন্ধুরা যে রুমে আমরা রুম ডেটে যাব তখন তারা হানা দিবে, অথচ মেয়েটা জানতো না যে আমাদেরই প্ল্যান ছিল বিষয়টা। তো এইভাবে আমাদের শুরুটা ছিল। তো আমরা যে মেয়েটাকে রুম ডেটে আনতাম তো আমার এক প্রকার হাত পা বেঁধে রাখতো, আমার সামনে সবকিছু করতো। এরকম করে আমরা এক একজনের গার্লফ্রেন্ডে আনতাম। বিষয়টা খুবই খারাপ, কিন্তু তখন তো বুঝতাম না, তখন একটা মোহের মধ্যে ছিলাম, এখন বুঝতেছি। তারপর এভাবে চলতে থাকে। তো একদিন আমি নিলাম, একদিন আমার বন্ধু নিল, আরেকদিন এভাবে একজন করে নিত। আমাদের একটা বন্ধু ছিল তখন, বিষয়টা আমাদের এখন বিষয়টা যেটা আমরা প্ল্যান ছিল, কিন্তু আমাদের ধারণাটা এটা সত্যি একটা ঘটনার মধ্যে হয়েছিল। সে ঘুরতে গেছিল মেয়েটাকে নিয়ে, তো একটু রাত হয়ে গেছিল। তখন কিছু লোক ছিল যারা নেশা টেশা করতো, তাদের সামনে দিয়ে হাইটা আসার পর। বাই দ্য ওয়ে, আপনারা কি ড্রাগ নেন? না, আমরা ড্রাগ না, জাস্ট স্মোক করেন। ওকে। তো হাঁটার পথে ওই যে কি বলে তাদেরকে, খারাপ লোকরা, আমাদের ধারণাটা এখান থেকে আসে, খারাপ লোকরা ধৈরা মেয়েটাকে একটু নষ্ট করার চেষ্টা করে। যদিও তখনকার পরিস্থিতি সময়ে পারিনি, কিন্তু অনেকটা করে ফেলছিল। যদি মানুষ না আসতো তখন কি হতো আল্লাহ জানে। কিন্তু তখন থেকেই যে ওই বিষয়টা যে আসলে আমরাও পারি। আমার মাথার রকটা একটু টেরা ছিল, কারণ আমি আগে একটা ছ্যাঁকা খাইছি। ওই ছ্যাঁকা খাওয়ার কারণে তো আমি এখান থেকে খারাপ হওয়ার সিদ্ধান্ত। আমার বন্ধুরা এইদিকে যাইতে চায় নাই। আমি একটা বিষয় বুঝি না, আমি একটু থামাচ্ছি আপনাকে, একটা বিষয় বুঝি না। প্রথমত এখন প্রেমে পড়া খুব আর্লি শুরু হয়ে গেছে। জি, প্রাইমারি স্কুলে হাই স্কুলেই প্রচুর প্রেমে পড়াপড়ি শুরু হচ্ছে। ওকে, সময় বদলেছে, হতেই পারে। কিন্তু প্রেমে পড়ার পর, ছ্যাঁকা খাওয়ার পর সবাই নষ্ট হয়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নেয়? উল্টো কোনো সিদ্ধান্ত হতে পারে না যে আমি যে ছ্যাঁকা খেলাম কি কারণে, আমি অনেক বড় হয়ে অনেক প্রতিষ্ঠিত হয়ে ওকে দেখাবো। জি, আসলে কথাটা সঠিক, কিন্তু আমাদের সময় যে বিষয়টা হইতো, আমরা তো আজকে থেকে 6-7 বছরের আগের ঘটনাটা বলতেছি। তখনকার একটা ছেলে ছ্যাঁকা খাওয়ার পর ডিপ্রেসড হয়ে যায়, আর যখন আমরা ডিপ্রেসড হয়ে যাই, ডিপ্রেশনে পড়ে যাই, তখন না বোধগম্য কিছু থাকে, ওই বিষয়গুলো মাথায় আসে না আসলে। সেই জন্য আসলে আমার ধারণা আমরা নষ্ট হওয়াটা, কিন্তু নষ্ট হওয়ার পিছনেও আবার ভালো হওয়ার একটা কারণ থাকে। তো সেটাই আমার মাঝে ঘটছিল আর কি। তো তখন যে বলতেছিলাম, আমরা এই গ্যাংটা চালাইতেছি এভাবে সবার গার্লফ্রেন্ড হয়ে গেছে, অলমোস্ট সবাই গার্লফ্রেন্ডে নিয়ে আমরা গ্যাং রেপ করলাম। তারপরেও মনে করেন যে এখন তো আমাদের এটা একটা নেশা হয়ে গেছে যে করতে হবে। তো তখনকার পরিস্থিতি, যখন আমরা কোনো মেয়ে পাচ্ছিলাম না রিলেশন করার জন্য, কিন্তু আমাদের মাথা অন্যরকম হয়ে গেছিল। আসলে একটা চাহিদা আমাদের মাঝে তৈরি হয়েছিল, কারণ একটা মানুষ যখন এই চাহিদাটা কখনো যারা রেপ করে বা যারা মেয়েদের সাথে মেলামেশা করে, যখন এই জিনিসটা পায় না, চাহিদাটা পায় না, তখন তাদের এত একটা নেশা হয় না। কিন্তু যারা পেয়ে গেছে অলরেডি 5-6 জন মেয়ের ছোঁয়া পেয়ে গেছে, তাদের এই জায়গা থেকে থামানোটা খুবই কঠিন। তো সেই পর্যায়ে আমার এক বন্ধুরা আমি ফোর্স করলাম, কি রে ভাই এখনো পারতাছস না, একটা মেয়ের সাথে রিলেশন করতেই তো বলছি, আর তো কিছু না, একটা মেয়ের সাথে রিলেশন করতে এখনকার যুগে কতক্ষণ সময় লাগে। তারে পরামর্শ দিলাম এভাবে এভাবে যাবি, পরে একটা রিলেশন করে। কিন্তু সেই রিলেশনটা হয় আনফরচুনেটলি আমার চাচাতো বোনের সাথে। সেটা আপনি জানতেন না? না, আমি জানতাম না। আমরা শুধু জাস্ট রুম ডেটের দিন যাইতাম। সে কে কালো ধলা সুন্দর কি, আমাদের সেটা চাহিদা ছিল না। আমাদের জাস্ট চাহিদা ছিল তৃপ্তি নেওয়া, দ্যাটস ইট। রুমটা ছিল টিনের ঘর। আপনারা যদি গ্রামে যান তাহলে দেখতে পাবেন মেশিন ঘর নামে একটা ইয়ে আছে, যে পাম্প, ওয়াটার পাম্প,
ওয়াটার পাম্পের রুম ছিল। তো ওইখানে একটা মেয়ে যদি চিৎকার করে মরে যায় তাও কেউ বাঁচাতে আসবে না রাতের বেলা। তো সময়টা ছিল 8টা কি 9টা। তো মেয়েটা ঘুমের ঘর থেকে উঠে গেছে, অনেক প্রলোভন দেখায় আনছে। আমি যখন গেলাম তখন আমি বুঝতে পারি নাই, আমি অলমোস্ট শুরু করব, অন্ধকার ছিল, অলমোস্ট শুরু করব, কেন জানি আমার হাতে থেকে মোবাইলটা টিপ দিলাম বাজে কয়টা দেখার জন্য। তো তারা করতে করতে সময়টা হয়ে গেছিল প্রায় 10টা। তখন আমি বাজে কয়টা দেখতে গিয়া হঠাৎ করে চেহারার মধ্যে আলোটা লাগলো, আমার যেন ভিতরে কেমন করে উঠছে যে আমি কই দেখছি, কে কাকে কি করতেছি। পরে আমি পুরো লাইটটা জ্বালায় তার মুখটা দেখলাম, আর তার মুখে আলোটা ধরার পর রিফ্লেকশনে যে আলোটা আমার মুখে আসছে, যখন দেখলো আমাকে বলল, ভাই তুই। সেই ডাকটা এখন আমার কানে বাজে, কিন্তু কিছু করার ছিল না তখন, আমি অলমোস্ট অপরাধী। তখনকার আমি একটু ছটকে গিয়ে বেড়ার মধ্যে যায় ধাক্কা খাইলাম, কি করতেছি। সে আর পারলো না, সে এতদিন যা হয়েছিল, এতক্ষণ যা হয়েছিল সে সেটা মুখ বুজে সহ্য করত, কিন্তু আমার সামনে তো তার প্রতিদিন দেখা হয়। আমার ধারণা এটাই, সেজন্য পাশেই ছিল মেন সুইচের বোর্ড পিছনে, আর এখানে ছোট্ট একটা চকি, বাঁশের দিয়ে চকি দিয়ে খাট বানানো ছিল। এই খাট বানানো ছিল, আর সেটার মধ্যে সে কি করবে বুঝতেছে না, মাথা মতো আওলায় গেছে, হঠাৎ করে যায় ওইখানে হাত মারছে। তখন নর্মালি কারেন্টে লাগলে আমরা দেখি যে সে ছিটকে পড়ে আসে, কিন্তু সে ছিটকেল না, স্থির হয়ে রইল। আমিও স্থির, অলমোস্ট অনেকক্ষণ দাঁড়ায় রইছি। কতক্ষণ পরে দেখি অটোমেটিক সে পড়ে গেল, তার মধ্যে আর কিছু ছিল না। তখনকার পরিস্থিতির পর আজ এই পর্যন্ত আমি রাস্তা দিয়ে হাঁটি, এতটা অনুতপ্ত আমি, কিন্তু মাথা উঁচু করে হাঁটি না। কোনো মেয়ে আমার চোখে আজ পর্যন্ত পড়েনি যে আমি সামনে বিয়ে করব, কিন্তু পড়েনি যে আমার সামনে বাবা মা প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য। না, আমার কাছে এখন মেয়ে মনে হয় না। ওই কাজগুলো করার পর খুবই অনুতপ্ত ফিল হয়, তখন থেকে ছেড়ে দেই। আর ওইখানে বিষয়টা ধামাচাপা হয়ে যায় কোনো না কোনো বিষয়ে। ওইখানে যে রেপ হয়েছে এই বিষয়টাও বোঝা যায় না, কারণ গ্রামের বাড়ি ছিল, এতটা ইনকোয়ারি ছিল না। কোনো কারণে গেছে, কারেন্টে লেগে মারা গেছে, এরকম হয়ে বিষয়টা ধামাচাপা হয়ে যায়। তারপর থেকে আজ পর্যন্ত পড়াশোনা করতেছি সব কিছু, কিন্তু কাউরে বলতেও পারি না, ভিতরের কষ্টটা শুনতেও পারি না। তারপরে দেখলাম আপনাদের 2-1টা শো দেখার পর আমার মনে হলো যে আমার শোটাও মানুষের সাথে শেয়ার করা উচিত, এখান থেকে মানুষ একটু তো শিক্ষা নিতে পারবে। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেল 24-এর পর্দার শিকার দেখছেন, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি লজ্জিত, আমি দুঃখিত। এরকম একটি গল্প, এরকম একটি পর্ব আমাকে করতে হবে, আমি তৈরি ছিলাম না। ঘৃণা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। কতগুলো মানুষ নামের পশু একত্রিত হয়ে ভালোবাসার দোহাই দিয়ে একের পর এক এই ধরনের ঘটনা ঘটানো যেতে পারে, ঘটতে পারে, এটা আমি ভাবতেও পারি না। আমি আমার ঘৃণা প্রকাশ করছি। আজকের যে গল্পটা শুনলেন আপনারা, এই রকম বিপদে যেন আপনার বোন, আপনার মেয়ে না পড়ে, অথবা আপনার ভাই, আপনার ছেলে এই ধরনের কর্মকাণ্ডে যেন লিপ্ত না হয়, সেজন্য ভীষণভাবে অনুরোধ করছি আপনাদেরকে ভাববার জন্য।